মির্জা সায়ানমুগ্ধ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা পর্ব 17। ওহো, জলে জলে তোর ভোগ করার আগেই আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে তাই না? চলন্ত পা দুটো থামল মুগ্ধের, তড়াক জ্বলে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করল সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসতে সিট, তার অমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল অ্যাডউইনকে, ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেন বাধ্য অ্যাডউইন। কিয়ৎক্ষণের মধ্যেই কী সব সুইচ ফুইচ চেপে সিডের অবশ দেহটা শিকল দিয়ে টেনে টুনে বাইরে নিয়ে এলো। সিডের শরীর না চললেও বেয়াদব ছেলের মুখে ঠিকই লেপ্টে আছে তাচ্ছিলের হাসি। বারবার শেষলাত্মক ইঙ্গিত দিচ্ছে মনস্টারকে। মনস্টার কি আর অত ধৈর্য সহ্য বোঝে? সিডের দেহটা বাইরে বেরোতেই সম্মুখ থেকে ছুটে এসে হিংস্র বাঘের ন্যায় শিকারকে ছোঁ মেরে টেনে নেয় মনস্টার। অ্যাডউইন বোধহয় হকচকালেন খানিকটা, তড়িৎ পা পিছিয়ে সরে গেলেন কয়েক কদম। এদিকে মনস্টারের শরীরে যেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়ে বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলে তার বুকের উপর গিয়ে বসেছে। তার ডান হাতের 5 আঙুলে শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতেই আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে গেল। সে আর কোনোরূপ কালবিলম্ব না করেই ডান হাত দিয়ে একের পর এক র্যাপিড পাঞ্চ বসাতে লাগলো সিডের নাক মুখ বরাবর। এক একটা পাঞ্চের সে কি ক্ষিপ্র গতি! নাক মুখ থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা সিডের। বেচারার হুঁশ আছে কিনা কে জানে, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিয়েছে মনস্টার। সে তো চলছে রাগে, গজগজ করছে হিংস্র কণ্ঠে। হাতের গতি বিরতিহীন রেখে বারবার আওড়াচ্ছে, জেলাস, হু জেলাস, জেলাস হবে তোর বাপ, ইউ সান অফ এ বিচ। তুই ওকে শুয়েছিস, তাতে আমার কি? তাতে আমার কোন বাল ছেঁড়া গেল? কোন দুঃখে আমার বাল ছেঁড়া যাবে জানোয়ারের বাচ্চা? এক চুটকি বাজালে ওর চেয়ে কয়েক গুণ সুন্দরী এসে বেড কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জেলাস হব কেন? আমি দ্য রুশদি কিং শ্যাডো মনস্টার কেন জেলাস ফিল হব? তোকে কে বলেছে আমি জেলাস বাস্টার্ড? থামলো মুগ্ধের হাত। সিডার নড়চড় করছে না। নিথর ছেলেটার ঠোঁট দুটো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সম্মুখের কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়গুড় অবস্থা। ওদিকে মনস্টার এখনো শান্ত হয়নি। দাঁত চিবোতে চিবোতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো অ্যাডউইনের পানে। বেচারা অ্যাডউইন ভরকালো কেমন। তক্ষুনি শুকনো ফাঁকা ঢোক গিলে মাথা নোয়াতেই মুগ্ধ নামক মনস্টার চোখের পলকে উঠে এসে ফের থাবা বসালো অ্যাডউইনের কণ্ঠায়। অ্যাডুইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠায়। কর্ণকুণ্ঠিতে কেবল পৌঁছালো মনস্টারের হুঙ্কার, এই তুই বল, অ্যাম আই জেলাস? ওই বাস্টার্ড বলল আমি নাকি জেলাস। আমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল অ্যাডুইন, আদারওয়াইজ তোকেও মেরে ফেলবো আমি। এহেন হিংস্র হুঙ্কারে তটস্থ অ্যাডুইন। যেখানে শরীর কাঁপছে ভয়ে সেখানে কণ্ঠ ফুঁড়ে থোড়াই আওয়াজ বেরোবে। বেচারার অবোধ মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ মনস্টার, আপনি জেলাস, তাও আবার কোনো সাধারণ নিয়মে নয়, বরং এক্সেসিভ মাত্রায় জেলাস। মনের মধ্যে চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়াই গর্দান হারাবে অ্যাডুইন। বেচারা বুদ্ধিমান মানুষ তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটিয়ে তোতলাতে তোতলাতে বলল, একদম না মনস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় রাগটা বোধহয় খানিকটা প্রশমিত হয়েছে মনস্টারের। সে আলগোছে ছেড়ে দিল অ্যাডউইনের কণ্ঠা। রাগে ফোঁস করতে করতে কদম বাড়ালো সম্মুখে। দাঁত খিচে বলল, ব্লাডি বাস্টার্ড, আমায় বলে আমি নাকি জেলাস? গজগজ করতে করতে এগুচ্ছে মুগ্ধ। দরজার একদম সন্নিকটে এসে দাঁড়াতেই আচমকা পদযুগল ফের থমকালো তার। মস্তিষ্কে তড়াক বেজে উঠল আরেক কথা। সিট তখন কি বলল? সে মনস্টারের ভোগে হাত দিয়েছে বলল। সত্যি তার শিকারে সিট হাত দিয়েছে। কথাখানা মনে পড়তেই ফের জ্বলে উঠল মনস্টারের মাথার তালু। ধীর চোয়ালটা থরথর করছে এখন। শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটিয়ে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চার! আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্ত থেমে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নাড়াই মুগ্ধ। কটমট করছে ঘাড়ের রগ, শব্দ যাচ্ছে কানে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছোবে? কেন কেন কেন? বেপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাঁ দিকের কাউন্টারের পানে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষকে ঠিক যত রকমের কষ্ট দিয়ে মারা যায় তার সকল আইটেম বুঝি
এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো রয়েছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাতে তুলল ঝা তক্তকে ধারালো কুড়ালটা। অতঃপর তা নিয়েই এগুলো সিডের পানে। এডুইন কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মানুষটা চলে গিয়েও ফের ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে। এডুইনের ভাবনার মাঝেই মুগ্ধ গিয়ে বসলো সিডের পেটের ওপর। তারপর আর কোনো দিক না তাকিয়ে বেপরোয়া ও উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসালো সিডের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সিডের রক্তাক্ত দেহ। সেই লৌহর ছিটে ফোঁটায় ভরে যাচ্ছে মুগ্ধের মুখমণ্ডল। মনস্টারের সুদর্শন মুখখানায় সে কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে। সে বোধহয় নিজের মধ্যে নেই। সিডের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওড়ালো, শি ইজ মাইন, অনলি মাইন, দ্য অনলি কনসিকুয়েন্স অব টাচিং হার ইজ ডেড। হতবাক এডুইন ছেলেটার চোখ মুখে একরাশ অবাকের ছাপ। বিচক্ষণ মস্তিষ্ক তার জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুশদি কিং ধীরে ধীরে অ্যাডিক্ট হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তা মানতেই চাইছে না। এডুইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতেই। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়ারও কি না শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে। কিন্তু এর পরিণাম। শীতাতাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ, গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের উপর ওয়ান স্টিপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের গতি বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে কেন যেন। বিছানার চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেইডস। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে কমে যাচ্ছে। কোনোরূপ ইন্টারনাল ইনজুরি হলো কি না তাও তো বুঝবার জো নেই। সে তো ভাগ্য ভালো সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে। তাও যাচ্ছে তাই অবস্থায় সারা শরীর তার ডুবেছিল ময়লায়। মাথাটা পড়েছিল বাথটবের উপর। মিলাও তো আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন যে জ্ঞান ফিরছে না। মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মনে মনে নিজেকে কত যে দোষারোপ করে যাচ্ছে। বারবার আনমনে আওড়াচ্ছে, সব আমার দোষ। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে। মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোসে নিজের দুহাতের মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত। একদৃষ্টিতে মাহির মলিন মুখ পানে তাকিয়ে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটেছে একজোড়া দাম্ভিক কদমের। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথাটা নুইয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলা উঠে দাঁড়ায় কালবিলম্ব ছাড়া। শরীর ঘুরিয়ে মাথা নুইয়ে সরে যায় 2 কদম। ওদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মনস্টার। এখনো ফুঁকছে সিগার। এই লোক যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, এই বান্দির মেয়ে এখনো শুয়ে আছে কেন? মিলা তথস্থ ভয়ে মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড় নেই তার। ডাক্তারদের মধ্য থেকে এক মধ্যবয়সী পারস্যের সুন্দরী খানিকক্ষণ দোনমনো করে হঠাৎ জানালো, বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্তার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে ওকে হসপিটালাইজড করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণা হয়তো আঁচ করল নিজের বোকামি। নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফের আওড়াতেই জিভে দাঁত চলে গেল আপনা আপনি। এমা রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল এই মনস্টার প্যারাডাইস নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বোকা কথাগুলোতে বড্ড আফসোস হচ্ছে পারস্য সুন্দরীর। তিনি কণ্ঠে খানিক কমলতা ঢেলে যেই না কিছু বলবেন অমনি শুনতে পেলেন মনস্টারের কঠিন হুঙ্কার। অ্যাডউইন! কয়েক কদম দূরত্বে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। ডাক পাওয়া মাত্রই এগিয়ে এসে বাধ্য কণ্ঠে জিজ্ঞেস করল, জি মনস্টার। মুখাবয়ব শক্ত মুগ্ধের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। আশ্চর্য হলেও সত্যি মনস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটা কতক বিরক্তির ভাঁজ। খানিক মিনিট বাদে যেতে না যেতেই সে কেমন কঠিন গলায় আদেশ ছুড়ল, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা যন্ত্র লাগবে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্দির মেয়ের চিকিৎসা শুরু হওয়া চাই। ডু ইউ গেট দ্যাট? ইয়েস মনস্তার। ভরকানো কণ্ঠে ক্ষুব্ধ উত্তরে সীমাবদ্ধ অ্যাডউইন। এটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে।
সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘরভর্তি ডাক্তার মেয়েরা কেমন হা হয়ে গিয়েছে মনস্টারের অমন কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকায়িত সন্দেহের দানাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে তারা যা শুনেছে তাই কি সত্যি? মেয়েটা কি তবে মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধে এবার কণ্ঠ উঁচিয়ে বলে ওঠে, লিভ। ব্যাস একটা শব্দ, আর তাদের সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটের সিগারে দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোঁয়াগুলো এক ঝটকে ফু দিয়ে বসে অচেতন মেয়েটার মুখ পানে। এতে মুগ্ধের বৈশাসিক আনন্দ মিলল কিনা কে জানে, তবে মাহির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁত চাপায় কটমট শব্দ বেরোচ্ছে বাইরে। সে এবার কোনোরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছি না বান্দির মেয়ে, এখনো তো অনেক বাকি। সবটা সহ্য করার জন্য হলেও তোর উঠতে হবে, অ্যান্ড অল মেক শিওর অফ ইট। ট্রিং ট্রিং ট্রিং। মাঝরাতে কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান ড্রোবাস্কার। রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তি বেশিরভাগ সময় হোটেলেই রাত কাটান। তার ভাষ্যমতে ইনজেকশনের সিরিঞ্জ এবং নাড়ি দুটোকে একবারের অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে। নিত্য নতুন পার্টনার নিয়ে আজও তার ব্যতিক্রম নয়। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে এসেছে দামিয়ান। অত স্বাদের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়। আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজায় আগমন ঘটল কার কে জানে। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়াতেই কলিং বেলে ফের চাপ পড়ল। এ পর্যায়ে বিরক্তিটা বোধহয় মাত্রা ছড়িয়ে গেল তার। তিনি কেমন বিরক্তিতে মুখে চক্রাক্রান্ত শব্দ তুলে তৎক্ষণাৎ দরজার নব ঘোরালো। দরজাটা হাঁ করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারীর এক লোককে। দামিয়ান ভ্রুগোটায় তিরিক্ষি মেজাজে আওড়ায়, হু দ্য হেল ইউ আর ব্লাডি অ্যাসোল। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার মুখ অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানিত কথায় রাগ করলেন কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন একটা স্প্রে করলেন দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হকচকায় তিক্ততায় বুলি আওড়াতে গেলেই টের পেলেন তার মাথা ঘোরাচ্ছে। চোখ দুটোর সামনে সবটা কেমন ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরের বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নিজের দুপাটায়। টলমল শরীরে ঘুরে পড়তে গেলেই সম্মুখের মুখোশধারী দুহাতে আগলে ধরল তাকে। ঘাড়টা সামান্য নুইয়ে এনে দামিয়ানের কান বরাবর মুখ রেখে চিরবিরিয়ে বলল, তোর বাপের ডান হাত আমি, অ্যাসোলের বড় ছিদ্র, লুচ্চা শালা। কণ্ঠতে বোঝা গেল এ আর কেউ নয় বরং অ্যাডউইন। চিরবিরিয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকেও কি সুন্দর ঘাড়ের ওপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো, নেহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আলোর বস্তাকে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছি, না হলে এতক্ষণে আমার গালি দেওয়ার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম, ব্লাডি অ্যাসোল। নামি দামি মানুষজনদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত রানওয়ের একপাশে দাঁড় করিয়ে রাখা মনস্টারেম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার। চোখ দুটো পিটপিট করে খুলে নিয়ে সামনে তাকাতেই বড়সড় একখানা ঝটকা খেল গায়ে। এ কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলল। ভীষণ শক্তি অপচয় করে নড়তে গিয়ে দেখল আটকা পড়েছে কোথায় যেন। সে কেমন বিরক্তি নিয়ে নিজের দিকে তাকাতেই আরেকবার হোঁচট খেল মনে হচ্ছে। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের হাতলের সঙ্গে হ্যান্ডস্কাফ দিয়ে বাঁধা। পা দুটোরও তাই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিসিয়ে ডাকল পাশের জনকে, মিয়ান, হেই, আর ইউ লিসেনিং মি? মিয়ান চোখ বুজে রেখেছিল। এরই মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসানো কণ্ঠে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। লোকটার নিষ্প্রাণ চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিগ্ধ ভাঁজ ফেলল কপালে। আগের ন্যায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটের হুটহাট ভাঁজ তো তাই বলছে।
ওদিকে দামিয়ান এখনো উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিক সময় নিয়ে দাঁত খিঁচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থতমত খেলো এহেন উত্তরে। জবাবে বিন্দুমাত্র কার্পণ্য না করে ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, আমাকে তো জোর করে তুলে এনেছে, আমি থোড়াই নিজে থেকে এসেছি। মিয়ান দাঁত খিঁচল ফের, কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি, তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট এহেন উত্তরে কপালের ভাঁজগুলো আরও খানিকটা গভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর জম্পেশে একটা ঘুম দেবে, তাই এনেছে? আর কিছু?